ওকে, আমরা প্রতিদিন সময়ের সঙ্গে বেঁচে থাকি। সকাল হয়, রাত হয়, ঘড়ির কাঁটা করে ১ সেকেন্ডের পর আরেক সেকেন্ড আসে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সময় কি সবার জন্য একই গতিতে চলে? আপনি যে ১ মিনিট অনুভব করছেন, মহাকাশে থাকা একজন মানুষও কি ঠিক একই ১ মিনিট অনুভব করছেন? আর যদি বলি আপনি যত দ্রুত চলবেন আপনার জন্য সময় তত ধীরে চলতে পারে। শুনতে কিছুটা সায়েন্স ফিকশন এবং হলিউড মুভির মতো লাগছে না? কিন্তু এটা আইনস্টাইনের রিলেটিভিটির বাস্তব ফলাফল। আর এই প্রশ্ন থেকে আমার নতুন সিরিজ বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য। আর এই সিরিজে আমরা কয়েকটি তথ্য খুঁজে দেখব, কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজে দেখব, যেগুলো বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে ভাবছেন। স্লাইডে ব্ল্যাক হোলের ভেতরে কি আছে, আলোকে হারানো অসম্ভব কেন, কোয়ান্টাম ফিজিক্সের অদ্ভুত কেন এত, বিগ ব্যাং এর আগে কি ছিল, প্যারালাল ইউনিভার্স কি সত্যি থাকতে পারে, আর আজকের প্রথম প্রশ্ন, সময় কি সত্যি ধীরে চলে? তো সময় বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? প্রথমে একটা সহজ ঘটনা দিয়ে শুরু করি। ধরুন আপনি একটা চেয়ারে বসে আছেন, আপনার সামনে একটা ঘড়ি, আর আপনার বন্ধু একটা গাড়িতে করে আপনার সামনে দিয়ে খুব দ্রুত চলে গেল। আপনাদের দুজনের ঘড়ি একসঙ্গে শুরু হলো। ১ ঘন্টা পর আপনার ঘড়িতে দেখা গেল ১ ঘন্টা, আপনার বন্ধুর ঘড়িতেও ১ ঘন্টা। বেসিক্যালি সমস্যাটা কোথায়? সমস্যা হলো, যদি আপনার বন্ধু আলোর গতির কাছাকাছি গতিতে চলতে পারে, তাহলে আপনাদের দুজনের ঘড়ির সময় আর পুরোপুরি এক থাকবে না। হ্যালো, বুঝতে পারছেন এক্সাম্পলটা? তাহলে আপনার কাছে হয়তো ১ ঘন্টা কেটে গেছে, কিন্তু আপনার বন্ধুর জন্য সময় সামান্য কম কেটে যেতে পারে। এটাকে বলা হয় টাইম ডায়ালেশন বা সময়ের প্রসারণ। অর্থাৎ সময় কোনো ইউনিভার্সাল ক্লকের মতো সবার জন্য একই গতিতে চলে না। আইনস্টাইন কিভাবে এই অদ্ভুত ব্যাপারটা বুঝলেন তাহলে? তো ২০০৫ সালে আলবার্ট আইনস্টাইন প্রকাশ করলেন তার স্পেশাল থিওরিটি অফ রিলেটিভিটি। এখানে একটা ধারণা পুরো ফিজিক্সকেই বদলে দিয়েছিল। মানে আলোর গতি সবার জন্য একই। শূন্যস্থানে আলোর গতি প্রায় ২,৯৯,৭৯২ কিলোমিটার প্রতি সেকেন্ডে। তো আপনি দাঁড়িয়ে থাকুন অথবা প্রচন্ড দ্রুত গতিতে চলুন, আপনি আলোর গতি মাপলে একই ফল পাবেন। কিন্তু তখন একটা সামান্য সমস্যা তৈরি হয়। যদি আলোর গতি সবার জন্য একই থাকে, তাহলে স্থান আর সময়কেই পরিবর্তন হতে হবে। তো এটাকে সহজ ভাষায় বলি, স্পেস এবং টাইম আলাদা জিনিস নয়, এরা মিলে তৈরি করে স্পেস টাইম। হ্যালো, স্পেস টাইম তৈরি করে, স্পেস এবং টাইম দুটো মিলে। আর আপনি যখন খুব দ্রুত গতিতে চলেন, আর তখন এই স্পেস টাইমের মধ্যে আপনার সময়ের গতির হিসেব বদলে যায়। এটাই টাইম ডাইলেশন। তো একটা স্পেস ক্রাফটের গল্প আমরা বলি। ধরুন আহ ভবিষ্যতে এমন একটা স্পেস ক্রাফট তৈরি হলো যেটা আলোর গতির ৯৯% গতিতে চলতে পারে। আপনি সেই স্পেস ক্রাফটে উঠলেন, পৃথিবীতে আপনার পরিবার দাঁড়িয়ে আছে, আপনি মহাকাশে গেলেন। কি হয়, অনেক দূরে ঘুরে আবার পৃথিবীতে ফিরে এলেন। আপনার মনে হলো বাহ, মাত্র কয়েক বছর কেটে গেল। কিন্তু পৃথিবীতে ফিরে এসে দেখলেন আপনার পরিবারের কাছে হয়তো আরো অনেক বেশি সময় কেটে গেছে। আপনার সন্তান হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু আপনি তুলনামূলকভাবে অনেক কম বয়সী। এটা কোনো সিনেমার গল্প কিন্তু নয়, এটা রিলেটিভিটি এর প্রেডিকশন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এখনো মানুষকে ৯৯% লাইট স্পিডে পাঠাতে পারি না, কিন্তু টাইম ডাইলেশনের প্রভাব বাস্তব পরীক্ষায় পরিমাণ করা হয়েছে। এটা শুধু থিওরি এরকম মনে হচ্ছে না। আহ, ঠিক আছে, তো আইনস্টাইনের থিওরি এরকম মনে হতে পারে আপনার কাছে, কিন্তু বাস্তবে এটা কোথায়, এটা বাস্তবে কোথায় ঘটে? এই একটা বাস্তব উদাহরণ হলো অ্যাটমিক ক্লক। এগুলো পৃথিবীর সবচেয়ে নির্ভুল ঘড়িগুলোর মধ্যে পড়ে। সাপোজ বিজ্ঞানীরা একই ধরনের অ্যাটমিক ক্লকের একটি স্থির অবস্থা এবং আরেকটি চলমান অবস্থায় রেখে তুলনা করছেন। ফলাফল কি? দুটোর মধ্যে ক্ষুদ্র পার্থক্য পাওয়া গেছে। পার্থক্যটা এত ছোট যে আমাদের দৈনন্দিন জীবনে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু অত্যন্ত নির্ভুল ঘড়ি দিয়ে সেটা মাপা যায়। অর্থাৎ টাইম ডাইলেশন শুধু কাগজে লেখা ইকুয়েশন না, এটা বাস্তব পৃথিবীতে পরিমাপযোগ্য অ্যাটমিক ক্লক দিয়ে। দেন জিপিএস ব্যবহার করলেও আপনি রিলেটিভিটি ব্যবহার করছেন।
তো এবার আরো মজার একটা ব্যাপার, আপনি যদি গুগল ম্যাপ খুলে নিজের লোকেশন দেখেন, তাহলে আপনি আসলে আইনস্টাইনের রিলেটিভিটির সুবিধা ব্যবহার করছেন। কারণ কি, জিপিএস স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরছে। স্যাটেলাইটের যে ক্লক, অর্থাৎ স্যাটেলাইটের যে ঘড়ি এবং পৃথিবীর ক্লক একই গতিতে চলে না, রাইট? কারণ এখানে দুই ধরনের রিলেটিভ, আপনার যেটাকে বলা হয় রিলেটিভিস্টিক এফেক্ট গুরুত্বপূর্ণভাবে কাজ করে। একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি, একটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি। মানে স্যাটেলাইটের গতি এবং পৃথিবীর গ্রাভিটি দুটো ক্লকের রেটকে প্রভাবিত করে। আর এই পার্থক্য যদি হিসাবের মধ্যেও না ধরা হয়, তাহলে জিপিএস এর অবস্থান নির্ণয়ে প্রতিদিন প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত ইরর জমতে পারে। অর্থাৎ আপনি যখন ফোনে দেখছেন আমি এখানে আছি, পেছনে কোথাও আইনস্টাইনের ফিজিক্স কাজ করছে, রাইট? তো গ্রাভিটি কি সময়কেও ধীর করে? একটা আহ, গল্প আরো অদ্ভুত হয়ে যায়। আহ, শুধু স্পিড নয়, গ্র্যাভিটিও সময়কে প্রভাবিত করে। আইনস্টাইনের জেনারেল থিওরিটি অফ রিলেটিভিটি অনুযায়ী যেখানে গ্র্যাভিটেশনাল ফিল্ড বেশি শক্তিশালী, সেখানে সময় তুলনামূলকভাবে ধীরে চলে। ধরুন দুটো গাড়ি আছে, একটা পাহাড়ের উপরে আর একটা সমুদ্রপৃষ্ঠের কাছে, আর পৃথিবীর কেন্দ্রে কাছাকাছি থাকার ঘড়ির ওপর গ্র্যাভিটেশনাল ইফেক্ট সামান্য বেশি, ফলে দুই ঘড়ির সময়ের রেট খুব ছোট পার্থক্য তৈরি করবে। মানে এটাকেই বলা হয় গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন। অর্থাৎ শুধু দ্রুত দৌড়ালেই সময় বদলায় না, গ্র্যাভিটিও আপনার ঘড়ির সময়কে প্রভাবিত করে। তাহলে ব্ল্যাক হোলের কাছাকাছি কি হয়? সব থেকে ভয়ঙ্কর জায়গা ব্ল্যাক হোল হচ্ছে ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এত শক্তিশালী যে ইভেন্ট হরাইজনের কাছাকাছি গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন অত্যন্ত বড় হয়ে ওঠে। ধরুন আপনি ব্ল্যাক হোলের কাছে যাচ্ছেন, আর আপনার বন্ধু অনেক দূরে নিরাপদ জায়গায় দাঁড়িয়ে আপনাকে দেখছে। আপনি ঘড়ি অনুযায়ী হয়তো কয়েক মিনিট বা ঘন্টা পার করছে, কিন্তু দূরের পর্যবেক্ষকের কাছে আপনার ঘড়ি অনেক ধীরে চলছে বলে মনে হতে পারে। আপনি যখন ইভেন্ট হরাইজনের কাছাকাছি যাবেন, এই ইফেক্ট তত বেশি আপনার নাটকীয় হবে আর কি। মানে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি নিজের পার্সপেক্টিভ থেকে দেখেন, আপনার লোকাল ক্লক আপনার কাছে স্বাভাবিকভাবেই চলবে, আর আপনি নিজের ঘড়ি দেখে বলবেন না আমার ঘড়ি আটকে গেছে। কিন্তু দূরের পর্যবেক্ষকের মেজারমেন্টের সঙ্গে আপনার সময়ের তুলনা করলে বিশাল পার্থক্য দেখা দিতে পারে। এটাই রিলেটিভিটির অদ্ভুত সৌন্দর্য। তো সব থেকে মানে এক্সাইটিং প্রশ্ন হচ্ছে, টাইম ট্রাভেল কি সম্ভব? যদি টাইম ট্রাভেল বলতে ভবিষ্যতে যাওয়া বোঝেন, তাহলে এর অর্থ মানে এক অর্থে উত্তর হচ্ছে হ্যাঁ। কারণ আপনি যদি খুব দ্রুত গতিতে চলেন অথবা শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে থাকেন, তাহলে অন্য কারোর তুলনায় আপনার জন্য কম সময় পার হতে পারে। মানে ফিরে এসে আপনি এমন একটা পৃথিবী দেখতে পারেন যেখানে আপনার তুলনায় অন্যদের বেশি সময় কেটে গেছে। এটা আসলে ভবিষ্যতের দিকে এক ধরনের ওয়ান ওয়ে টাইম ট্রাভেল, কিন্তু অতীতে ফিরে যাওয়া, যেখানে সেখানে ফিজিক্স অনেক বেশি জটিল। বর্তমান বিজ্ঞানের মানুষের অতীতে ফিরে যাওয়া কোনো প্রমাণিত পদ্ধতি নেই। অর্থাৎ ব্যাক টু দ্য ফিউচার এখনো হলিউডের মধ্যেই সীমাবদ্ধ আছে। তাহলে আসল রহস্যটা কি? এতক্ষণ আমরা যা বললাম তার সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? সময় নিজের কোনো ইউনিভার্সাল মেট্রোনমি এর মতো সবার জন্য একইভাবে টিক টিক করে নাও। আপনার মোশন, আপনার অবস্থান, আপনার গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই সবের সঙ্গে সময়ের মেজারমেন্ট বদলাতে পারে। আমরা ছোটবেলা থেকে ভাবি 1 সেকেন্ড মানে 1 সেকেন্ড, কিন্তু আইনস্টাইন আমাদের শিখিয়েছেন প্রশ্নটা হলো কার ঘড়ির 1 সেকেন্ড। এই প্রশ্নটাই ফিজিক্সের সব থেকে সুন্দর রহস্যগুলোর একটি। তো আম, আজকের পর থেকে যখনই আপনি ঘড়ির দিকে তাকাবেন, আহ, একটা কথা মনে রাখবেন, ঘড়ির কাঁটা একইভাবে ঘুরছে বলেই মহাবিশ্বের প্রত্যেক মানুষের জন্য সময় একই গতিতে চলছে এমনটা নয়। আর এটাই ছিল আজকের সিরিজের প্রথম রহস্য। তো সময় কি সত্যি ধীরে চলে? এবং আপনার জন্য একটা প্রশ্ন, ধরুন আপনার কাছে এমন একটা স্পেস ক্রাফট আছে যেটা আলোর গতির কাছাকাছি যেতে পারে। আপনি কি পৃথিবী ছেড়ে কয়েক বছরের জন্য মহাকাশে যেতে চাইবেন? যদি ফিরে এসে দেখেন পৃথিবীতে আপনার চেয়ে অনেক বেশি বছর কেটে গেছে, যাবেন নাকি পৃথিবীতে নিকে যাবেন?
কমেন্টে শুধু লিখুন যাব অথবা থাকবো। আর পরের এপিসোডে আমরা যাব এমন একটা জায়গায় যেখানে থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি আছে? এটা শুধু একটা স্পেসের গল্প নয়, এটা ফিজিক্সের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। আমি আছি, আপনারা আছেন, আর আমরা একসঙ্গে খুঁজব বিজ্ঞানের সবচেয়ে রহস্য। কৌতূহলী থাকুন, শিখতে থাকুন।